আপনি কি জানেন বিসিএস প্রস্তুতিকে বলা হয় সকল জবের মাদার প্রিপারেশন? আসলেও সত্যি। অর্থাৎ আপনি যদি বিসিএস কে টার্গেট করে ভালো একটা প্রিপারেশন নিতে পারেন, তাহলে বাংলাদেশের মোটামুটি কম বেশি সকল জবের জন্য আপনি কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাবেন। আর আপনার টার্গেট যদি হয় 47তম বিসিএস, তাহলে তো কোনো কথাই নেই। এই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য একটা অসাধারণ টনিক হিসেবে কাজ করবে। এটাকে আপনি একটা প্যানাসিয়াও বলতে পারেন, ইংলিশের প্যানাসিয়া, মানে ইংলিশের সব রোগের এটা ঔষধ হতে পারে। আমরা 47তম বিসিএস প্রিলি ইংরেজি অংশে, আপনারা জানেন মোট 200 মার্কসের পরীক্ষা হয় প্রিলিমিনারিতে। তার মধ্যে ইংরেজি অংশে থাকে 35 মার্কস, যেখানে গ্রামারের জন্য 20 মার্কস এবং লিটারেচারের জন্য হচ্ছে 15 মার্কস। গ্রামার অংশে গ্রামার ছাড়াও ভোকাবুলারি থাকে। আজ আমরা দেখব এই 35 মার্কস এর জন্য প্রস্তুতি কিভাবে নেওয়া যেতে পারে। আমরা এই ভিডিওতে আলোচনা করব বিশেষ করে ভোকাবুলারি মনে থাকে না অনেকের, ভোকাবুলারি মনে থাকার কৌশলটা কি সেটা নিয়ে কথা বলবো। ইংরেজি সাহিত্য কিভাবে স্টাডি করলে একটা ভালো অঙ্কের মার্কস পাওয়া যেতে পারে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আর ইংলিশ গ্রামারের এত রুলস ভালো লাগে না, শত শত রুলস থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। আর বিগত বছরের প্রশ্ন সবাই সমাধান করতে বলে, বাট কিভাবে পড়লে কাজে লাগবে সেটা নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটা ভাইরাল বিষয়ের সাথে পরিচিত করাই দিই। সেটা হলো, এই কোশ্চেনটা আপনারা সবাই ফেস করেন। একটা কোশ্চেন আসে যে জেরান্ট নাকি পার্টিসিপল। আবার আপনি যদি পার্টিসিপল ধরে ফেলেন, তখন প্রশ্ন হয় যে পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ। আপনার কাছে মনে হচ্ছে দুইটাই তো উত্তর, কি করব? আসলে অপশনের দুটি সঠিক উত্তর থাকলে কোনটি নেবেন? এর জন্য করণীয় কি? এর জন্য করণীয় হলো 1 মিনিটে জেরান্ট শিখুন, 1 মিনিটে পার্টিসিপল শিখুন। এই সব দিয়ে আপনি শিখতে পারবেন না। এর জন্য আপনার একটা ফাউন্ডেশন লাগবে। আমি এখন আপনার একটা ফাউন্ডেশন মজবুত করারই চেষ্টা করব, যদি দয়া করে আপনি চোখ রাখেন এই ভিডিওতে। জীবনে অনেক সময় ব্যয় করছেন, এখন এত সময় সচেতন না হয়ে নিজের স্বার্থে, ক্যারিয়ারের স্বার্থে একটু মনোযোগ দেন। আসলে 1 মিনিটে কিচ্ছু হয় না, একটু সময় নিয়ে বুঝতে হবে। তাহলে জেরান্ড নাকি পার্টিসিপল, পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ, আমরা এর সমাধান বের করার চেষ্টা করব। তার আগে আমরা আমাদের একটু ফাউন্ডেশনটা মজবুত করে নেই। শোনেন, যখন কোনো ভার্বের সাথে আপনি আইএনজি দেখবেন, কি বলছি, যখন কোনো ভার্বের সাথে আপনি আইএনজি দেখবেন, সেটা জেরান্ড নাকি পার্টিসিপল এইটা নিয়ে আপনি একদম ভাববেন না। ভার্বের সাথে আইএনজি দেখলে আপনি আগে বোঝার চেষ্টা করবেন যে সেটা কোন পার্ট অফ স্পিচ। কি বলছি? কোন পার্ট অফ স্পিচ। যদি আপনার মনে হয় যে সেই আইএনজি যুক্ত শব্দটা বা ভার্বটা বাক্যে একটা নাউনের কাজ করেছে, অর্থাৎ একটা নাউনের কাজ করেছে, আপনি তখন ধরতে পারেন সেটা একটা জেরান্ট। কি বলছি? ভার্ব প্লাস আইএনজি যখন বাক্যে একটা নাউনের কাজ করবে, তখন আপনি ধরে নিতে পারেন তার নাম হলো জেরান্ট। অর্থাৎ ধরেন আমি একটা বাক্য লিখলাম, হি ইজ ফন্ড অফ রিডিং, অর্থাৎ সে পড়া প্রিয়, শুধু পড়ে আর পড়ে। আপনার জানা আছে অফ একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। যখন আপনি বুঝলেন যে হ্যাঁ এটা নাউন, তারপরে আপনি বলবেন যেহেতু এটা নাউন, সুতরাং এটা কি জেরান্ট। অনুরূপভাবে, একই রকম ভাবে যখন আপনি দেখবেন ভার্ব প্লাস আইএনজি একটা ভার্বের কাজ করলো, কিংবা একটা অ্যাডজেক্টিভের কাজ করলো, কিংবা একটা অ্যাডভার্বের কাজ করলো, তখন তার নাম হবে কি? পার্টিসিপল। ঝামেলা এখানেই। তার মানে পার্টিসিপল, জেরান্ট মানে যেমন শুধু নাউন, পার্টিসিপল মানে কিন্তু শুধু একটা না। পার্টিসিপল মানে সে ভার্ব হতে পারে, সে অ্যাডজেক্টিভ হতে পারে, সে অ্যাডভার্ব হতে পারে। তো শুধু কাউকে পার্টিসিপল যদি বলেন যে এটা পার্টিসিপল, তাহলে বিষয়টা অস্পষ্ট। এটা পার্টিসিপল মানে কি? পার্টিসিপল মানে তো ভার্বও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্বও হতে পারে। আপনি শুধু জেরান্ট বলতে পারেন যে এটা জেরান্ট, কারণ জেরান্ট মানে শুধুই নাউন। কিন্তু আপনি বললেন যে এটা পার্টিসিপল, ভাই এটা পার্টিসিপল, অস্পষ্ট। কারণ পার্টিসিপল বললে সেটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাই হতে পারে। আপনি কোনটাকে মিন করতেছেন? হোয়াট ডু ইউ মিন বাই পার্টিসিপল প্রশ্ন আসবে কিন্তু। তার মানে আপনাকে সুস্পষ্ট করে উত্তরটা দিতে হবে। এর জন্য আমরা কয়েকটা কোশ্চেন দেখে আসি। খেয়াল করেন, এটা একটা জাতীয় কোশ্চেন বাংলাদেশের, সবাই এই প্রশ্নের সাথে পরিচিত আছেন। আমি একটু বলি, রোলিং স্টোন, হ্যাঁ, কিভাবে সহজে পার্টিসিপল নির্ণয় করা যায় সেটা নিয়ে কথা বলবো। আগে এইটার সমাধান হোক, পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ দুইটাই আছে, আমরা কি করব সেটা আগে বুঝি। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, আপনারা এইটুকু বুঝতে পারছেন, স্টোন মানে পাথর, এটা একটা নাউন, আর রোল হচ্ছে গড়িয়ে গড়িয়ে যাওয়া, অর্থাৎ যে পাথরটা গড়িয়ে যায় তার কথা বলছে।
আপনারা জানেন যে শব্দটা দ্বারা নাউনের কোয়ালিটি বুঝায়, মানে দোষ গুণ বা অবস্থা বুঝায়, আমরা সেই শব্দটাকে ছোট্টবেলা থেকে কি হিসেবে চিনি? অ্যাডজেক্টিভ হিসেবে চিনি। তো কোনো সন্দেহ নাই, রোলিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সাবধান, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আইএনজি দেখলে পার্টিসিপল জেরান্ডের নাম মুখেও নেবেন না, খবরদার। আগে পার্ট অফ স্পিচ বুঝবেন। ওকে, তাহলে রোলিং একটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এখন যদি আমি এই প্রশ্নটা দিয়ে আপনার জন্য শুধু এইটুকু অপশন রাখি, তাহলে উত্তর কি দিবেন? নিঃসন্দেহে আপনি চোখ খুলে কিংবা চোখ বন্ধ করে উত্তর দিবেন কি? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্বের মধ্যে কি দিবেন? অ্যাডজেক্টিভ দিবেন। এটা আপনার জন্য সহজ হয়ে গেল, রাইট? এবার ধরেন আমি আপনাদের জন্য এই অপশনটুকু রাখলাম, জেরান্ড পার্টিসিপল অ্যাডজেক্টিভ ভার্ব। আমি জানি আপনারা জেরান্ড দিবেন না, কারণ কারণ এটা তো নাউন না, তাহলে জেরান্ড কেমনে হবে? আমি জানি আপনারা ভার্বও দিবেন না। এখন সমস্যা হলো দুইটা নিয়ে। একদিকে আপনি বুঝতেছেন রোলিং শব্দটা স্টোন নাউনটাকে কোয়ালিফাই করেছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ, সেই হিসেবে অ্যাডজেক্টিভ। আবার আপনি জানেন, একটু আগে দেখেছেন যে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, তার নাম আবার কি? পার্টিসিপল। সেদিক থেকে পার্টিসিপলও আপনার কাছে উত্তর মনে হবে। বাট প্রশ্ন ছিল আমি পার্টিসিপল দিব নাকি অ্যাডজেক্টিভ দিব? এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় আপনার কাছেই লুকায় আছে, আপনার কাছেই লুকায় আছে। ধরেন আপনি বাংলাদেশের ঢাকার ভেতরে একটা স্থান আছে, নাম হলো মালিবাগ। আপনি মালিবাগে থাকেন। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কোথায় থাকেন? আপনি বললেন ভাই ঢাকায় থাকি। ঢাকা আমার কাছে অনির্দিষ্ট। আপনি যদি সুস্পষ্ট করেন, বলেন যে ভাই আমি ঢাকার মালিবাগে থাকি, তাহলে এটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। একই রকম ভাবে এখানে উত্তরটা পার্টিসিপলও হয়, অ্যাডজেক্টিভও হয়। কিন্তু আপনি কি জানেন পার্টিসিপল বলাটা একটা অস্পষ্ট বিষয়? কেন? কেন হবে না আপনি বলেন? কেন হবে না? একটু আগে আমরা কি বুঝলাম? পার্টিসিপল বলার মানে হলো সেটা একটা ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আপনি যদি এখানে এই শব্দটাকে পার্টিসিপল বলে দাবি করেন, তার মানে প্রমাণিত হচ্ছে রোলিং শব্দটা একই সাথে ভার্বও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। ভাই আপনার কাছে আমি বিচার দিলাম, জি আপনার কাছেই। এই শব্দটা কি ভার্ব? এ কি অ্যাডভার্ব? একই ভার্ব, একই অ্যাডভার্ব? উত্তর কি বলেন? একই অ্যাডভার্ব? না, একই অ্যাডজেক্টিভ। কিন্তু আপনি পার্টিসিপল দেওয়ার মানে হলো আপনি মনে প্রাণে স্বীকার করে নিলেন যে ও ভার্ব হইতে পারে, ও অ্যাডজেক্টিভ হইতে পারে, ওই রোলিং শব্দটা অ্যাডভার্ব হতে পারে। আসলে কি তাই? আসলে কিন্তু তা না, ও তো শুধু অ্যাডজেক্টিভ। তাহলে আপনি কেমনে পার্টিসিপল দিবেন? তার মানে পার্টিসিপলের চেয়েও সুস্পষ্ট উত্তর হবে আপনি যদি অ্যাডজেক্টিভকে দাগান। আমার কথায় কি যুক্তি আছে কিনা কমেন্ট করে যাবেন। আপনি যদি অ্যাডজেক্টিভকে দাগান তাহলে সুস্পষ্ট উত্তর হবে। অ্যাডজেক্টিভকে বুঝাইলে অটোমেটিক পার্টিসিপলকেই বুঝাবে। বাট পার্টিসিপল বললে শুধু অ্যাডজেক্টিভ হবে না, তো ভার্বও হবে, অ্যাডভার্বও হবে। তো বি কেয়ারফুল। তাহলে এখন প্রশ্ন করবেন যে ভাই কোনটা দাগাবো? এর কোনো উত্তর নেই। উত্তর একটাই, চারটা অপশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি সুস্পষ্ট সেটা দাগাবা। আপনাদেরকে আমি আরেকটা প্রশ্ন দেখাই, তাহলে আপনাদের চোখ খুলে যাবে বাকিটুকু ইনশাল্লাহ। এখানে বলছে দ্য বেবি কেম হেয়ার ডান্সিং। দ্য বেবি কেম হেয়ার ডান্সিং মানে কি? শিশুটি নাচতে নাচতে আসলো। কিভাবে আসলো? নেচে নেচে আসলো। তার মানে হ্যাঁ শিশুটি নাচতেছিল, বাট এখানে ডান্সিং শব্দটা কিন্তু ভার্বকে মডিফাই করছে, নেচে নেচে আশাকে বোঝাচ্ছে। আপনারা জানেন যা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ, জানেন কিন্তু। আর যদি ভার্বকে মডিফাই করে তার নাম কি হয়? কি হয়? কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে ডান্সিং শব্দটা এখানে অ্যাডভার্ব। ওকে, এখন যদি আপনাকে বলি যে ভাই এই চারটার মধ্যে উত্তর করো, উত্তর কি করবেন? নিশ্চয় নাউন করবেন না, অ্যাডজেক্টিভও করবেন না, ভার্বও না, উত্তর কি করবেন? অ্যাডভার্ব। এটা বুঝে গেছেন। এখন আমি আপনার জন্য এখানে রাখছি অপশন অ্যাডভার্ব, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, জেরান্ড। আমি জানি আপনি এটাকে জেরান্ড দিবেন না, আচ্ছা, বাট এটাকে আপনি অ্যাডজেক্টিভও দিবেন না। কারণ কি? কারণ এ তো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হয়েছে। এখন অপশন আছে দুইটা, অ্যাডভার্বও আছে, পার্টিসিপল আছে। আপনি কোনটা নেবেন? এক্স্যাক্টলি, আমি জানি আপনি ভাবতেছেন অ্যাডভার্ব নিব, আসলেই অ্যাডভার্ব নেবেন। কেন পার্টিসিপল নেবেন না? কারণ পার্টিসিপল দাগানোর মানে হলো আমি ধরে নিচ্ছি ও ভার্ব, ও অ্যাডজেক্টিভ, ও অ্যাডভার্ব। কিন্তু আসলে তো তা না, ও শুধু অ্যাডভার্ব। এই জন্য পার্টিসিপলের চেয়েও সুস্পষ্ট হচ্ছে অ্যাডভার্ব। তাহলে মোটা দাগে আমরা কি বুঝলাম? যদি অপশনের মধ্যে পার্টিসিপলও থাকে, পাশাপাশি
অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্বও থাকে, তখন আমাদেরকে যদি সেটা অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভে ক্লিক করতে হবে, যদি সেটা অ্যাডভার্ব হয় অ্যাডভার্বে ক্লিক করতে হবে, যদি সেটা ভার্ব হয় ভার্বেই ক্লিক করতে হবে। আর যদি আপনার মনে হয় এমন যে এই শব্দটা আসলে অ্যাডভার্ব কিন্তু আমার অপশনে কাঙ্ক্ষিত অ্যাডভার্বটা নাই, তখন কি? তখন আপনি মন্দের ভালো হিসেবে কি দিবেন? পার্টিসিপল দিবেন। জেরানটা দেওয়ার সুযোগ নেই। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা এই আলোচনাটুকুর মধ্যে জেরান পার্টিসিপলের কাহিনী বুঝে গেছেন। তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি দেখলে প্রথমে জেরান পার্টিসিপল না, আমরা আগে পার্ট অফ স্পিচ বুঝবো। যখন পার্ট অফ স্পিচ হিসেবে সে নাউন হবে তখন আপনি বলবেন জেরান। আর যদি পার্ট অফ স্পিচ হিসেবে সে একটা ভার্ব হয় কিংবা একটা অ্যাডজেক্টিভ হয় কিংবা একটা অ্যাডভার্ব হয় তার নাম পার্টিসিপল হয়। বাট অপশনে যদি পার্টিসিপলও থাকে আবার ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বও থাকে, মনে রাখবেন পার্টিসিপল বলার চেয়ে স্পষ্ট করে যদি বলতে চান তাহলে আপনাকে ভার্ব হলে ভার্ব বলতে হবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ বলতে হবে, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব বলতে হবে। এখন দেখা গেল যে সেটা অ্যাডজেক্টিভ বাট অপশনে অ্যাডজেক্টিভ নাই, তখন আপনি কি করবেন? তখন পার্টিসিপল দিয়ে চালাতে পারবেন। বাট পার্টিসিপল থাকা অবস্থায় যদি সুস্পষ্ট করে বলা থাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা ভার্ব, আপনি অবশ্যই সেটা দাগাবেন। আমার আলোচনায় নিশ্চয়ই যুক্তি খুঁজে পেয়েছেন। যদি বুঝতে কষ্ট হয় কমেন্ট করে জানাবেন আমাকে। এবার আপনাদেরকে আমি এর থেকেও আরো একটা মজার বিষয় দেখাবো। দেখেন, বিগত বছরের প্রশ্ন এভাবে যদি কেউ আপনাকে সমাধান করায় দেয় তাহলে আপনার জন্য কাজে লাগবে। ভাই আপনি শুধু উত্তর মুখস্থ করে গেছেন, এটা দিয়ে কাজে লাগবে না। সো বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করতে হবে। এবার আসেন আমরা ভোকাবুলারিতে আটকে যাই। কে কোথায় আটকে যায় আমি জানি না, পুরুষ কোথায় আটকে নারী কোথায় আটকে আমি জানি না, বাট আমি জানি সকল জব সিকাররা আটকে যায় একটা জায়গায় ভোকাবুলারিতে। এবং সবাই ভোকাবুলারি কমন পাওয়ার জন্য জিআরই বিগ বুকটা ফলো করে। এটা খুবই ভালো, সমস্যা নেই, করেন। জিআর এর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের নাম আপনি অনেক শুনছেন, বাট এই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের হাই ভোল্টেজ সহ্য করতে পারেন তো? আমার মনে হয় একটু সন্দেহ আছে, কারণ সবাই পড়ে সবাই শেখে, বাট মনে থাকে কি সবার? মনে থাকে না মনে হয়। আমরা আজকে এখনই দেখব কিভাবে এই হাই ভোল্টেজ ওয়ার্ড গুলো আমরা সহজে মনে রাখতে পারি। ভাবছেন কি দিয়ে? ছন্দ দিয়ে? একদমই না। ছন্দ মন্দ ফন্দ দিয়ে ওয়ার্ড শেখা যায় না। আসলে ওয়ার্ড শিখতে হবে গল্পের মধ্য দিয়ে, ন্যাচারাল ওয়েতে। এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে যেন আমি শিখবো বাট আমার মস্তিষ্ক টের না পায়, বুঝতে না পারে, ন্যাচারাল ওয়েতে আমি শিখবো, তাহলে এটা আমার মনে থাকবে। খেয়াল করেন, আপনার 2 ঘন্টার মুভি দেখেন, সব কাহিনী মনে থাকে, বাট আপনাকে যে আমি মুভি দেখার আগে বলি যে ভাই 2 ঘন্টা মুভি দেখার পর আমি কিন্তু সেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করব, এই কথা শোনার পরে যদি আপনি মুভি দেখতে যান আপনার কিছুই মনে থাকবে না। ব্যাপারটা সাইকোলজিক্যাল। তো সেই সাইকোলজিকে মাথায় রেখে আমরা এখন একটা এক্সপেরিমেন্ট চালাবো। আপনি থাকবেন, দেখবেন যে এই এক্সপেরিমেন্টে কতটা সফল হওয়া যায়। এখানে কি লেখা আছে? গল্পে গল্পে ভোকাবুলারি। ওকে ফাইন, কি লেখা আছে ভাই একটু দেখি, পড়ি একটু দেখি। এক দেশের, কোন একটা দেশের মানুষরা বা কোন একটা শহরের মানুষরা দীর্ঘদিন ধরে তারা তাদের ভোটাধিকার ইংলিশে কি লিখছি? সাফ্রেজ। সাফ্রেজ মানে ভোটাধিকার। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের মধ্যে তারা একটা গোপন সংকেত দিয়ে বিদ্রোহ করতেছিল। সরাসরি বিদ্রোহ করলে তো সরকার আটকায় দিবে, গোপন সংকেত দিয়ে তারা বিদ্রোহ করতেছিল। গোপন সংকেতকে ইংলিশে বলা হয়েছে শিবলেত। আচ্ছা, তো ভালো কথা, তাহলে ওরা ওদের সাফ্রেজ বা ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য গোপন সংকেত বা শিবলেত দিয়ে বিদ্রোহ করতেছিল, রাইট? আচ্ছা, এর মধ্যে তাদের মধ্যে কয়েকজন আছে তারা আবার উগ্র দেশপ্রেমী, মানে অতিমাত্রায় দেশপ্রেমী, যাদেরকে অতিমাত্রায় দেশপ্রেমকে আমরা বলি জিঙ্গোইজম। আপনারা জানেন প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম আর জিঙ্গোইজম মানে অতিমাত্রায় দেশপ্রেম। তাহলে এদের মধ্যে কয়েকজন উগ্র দেশপ্রেমী বা যাদের মধ্যে জিঙ্গোইজম আছে, তারা শুধু আন্দোলনে অংশগ্রহণ না করে তারা শুধু আন্দোলনের একটা ঘ্রাণ খুঁজতেছিল যে কখন আন্দোলনটা করা যায়। আন্দোলনের ঘ্রাণকে আমরা ইংলিশে বলি অলফ্যাক্টরি, ঘ্রাণ বা গন্ধ সম্পর্কিত। তাহলে কি বলছিলাম? একটা শহরের বা একটা দেশের লোকরা তাদের সাফ্রেজ মানে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য ওরা গোপনে মানে সংকেত দিয়ে, যাকে বলে শিবলেত, বিদ্রোহ করতেছিল। এদের মধ্যে কয়েকজনের মধ্যে উগ্র দেশপ্রেম আছে যাকে বলি জিঙ্গোইজম। সেই উগ্র দেশপ্রেমী মানুষগুলো তারা শুধু আন্দোলনের গন্ধ খুঁজতেছিল, অলফ্যাক্টরি খুঁজতেছিল। আচ্ছা, তারা কি করলো? সৈন্য মোতায়েন করলো। সৈন্য মোতায়েন করাকে ইংলিশে বলা হয় ডিপ্লয়। তারা সৈন্য মোতায়েন করে বাইরে একটা ক্যাম্প করছে।
ক্যাম্প বাইরে একটা যদি ক্যাম্প করে সেই ক্যাম্পটা কি হবে? অস্থায়ী ক্যাম্প, তাই না? এই অস্থায়ী ক্যাম্পকে ইংলিশে বলা হয় বিভুয়াক। কি বলা হয়? বিভুয়াক। তারা সৈন্য মোতায়েন করতে, ডিপ্লয় করে বাইরে একটা অস্থায়ী ক্যাম্প করে বাড়তি জিনিসপত্র, তাদের যে অপ্রয়োজনীয় বা ইনস্ট্যান্ট দরকার নাই এরকম বাড়তি জিনিসপত্র, যাকে বলা হয় অ্যাকিউটারমেন্টস কিংবা ট্র্যাপিংস। অ্যাকিউটারমেন্টস কিংবা ট্র্যাপিংস মানে বাড়তি জিনিসপত্র, সেগুলো তারা রেখেছিল ক্যাম্পের ভেতরে। যাই হোক, কারো কারো মধ্যে একটা আগ্রহের ঘাটতি ছিল। আন্দোলনে তো ভাই সবাই তো কাজ করবে না, অনেকের মধ্যে আগ্রহের একটা ঘাটতি ছিল, ডিমোনেশন ছিল। আপনারা জানেন প্রমোশন মানে বেশি, তাহলে ডিমোশন বলতে কি? কম বুঝাবে। তো তাদের মধ্যে আগ্রহের একটা ডিমোনেশন বা ঘাটতি ছিল। আচ্ছা, ঘাটতিটা দেখা গেলেও যারা আসল কর্মী তারা কি করলো? গোপন পথ দিয়ে, গোপন পথকে ইংলিশে বলা হয় ক্ল্যান্ডেস্টাইন, তারা গোপন পথ দিয়ে সরাসরি শত্রুকে পরাজিত করে ফেলছিল। এই শত্রু বোঝাতে ব্যবহার করা হয়েছে অ্যান্টাগনিস্ট। আমার বিশ্বাস আপনার খুব একটা চাপ হয়নি। আমরা কি বুঝলাম ভাইয়া? একটা দেশের মানুষরা তাদের সাফ্রেজ মানে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য বিদ্রোহ করছে, তবে গোপনে গোপনে, গোপন সংকেতের মাধ্যমে, যাকে ইংলিশে বলা হয় শিবলেত। এদের মধ্যে কয়েকজনের মধ্যে উগ্র দেশপ্রেম ছিল, প্যাট্রিয়টিজম না বলে সেটাকে বলা হয় জিঙ্গোইজম। তারা শুধু আন্দোলনের গন্ধ নিচ্ছিল, মানে অলফ্যাক্টরি। তারা কি করলো? সৈন্য মোতায়েন করছে, মানে ডিপ্লয় করছে, করার পর বাইরে একটা অস্থায়ী ক্যাম্প মানে বিভুয়াক করছে, করে তাদের বাড়তি জিনিসপত্র, যাকে বলা হয় ট্র্যাপিংস বা অ্যাকিউটারমেন্ট, সেখানে রেখেছিল। কারো কারো মধ্যে একটা অনাগ্রহ বা কম আগ্রহ বা আগ্রহের ঘাটতি বা ডিমোনেশন দেখা গিয়েছিল। তবে আসল কর্মীরা কিন্তু গোপন পথে মানে ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে তারা মানে শত্রুদেরকে, অ্যান্টাগনিস্টদেরকে পরাজিত করেছিল। আমার বিশ্বাস আপনি যদি এতক্ষণ আমার কথা শুনে থাকেন, এগুলো আপনি মুখস্থ করেন নাই, বাট আপনার মুখস্থ হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ দিতেই পারি। প্রমাণ নেবেন? প্রমাণ দেখেন। সাফরেজ, এই দিকের ওয়ার্ডের সাথে ওই দিকের ওয়ার্ড মিল খুঁজবো আমরা। সাফরেজ মানে কোনটা বলেন তো? নিশ্চিত আপনারা খুঁজে পাইছেন সাফরেজ মানে কোনটা? রাইট টু ভোট। তার মানে একের সাথে আমার এইস হয়ে গেল, রাইট টু ভোট। শিবলেত, আমি কি বলছিলাম? শিবলেত, শিবলেত মানে কি? গোপন সংকেত, যাকে আমরা ইংলিশে বলি ক্যাচ ওয়ার্ড। তার মানে জি এর সম্পর্ক, দুইয়ের সাথে জি এর সম্পর্ক, সমার্থক। জিঙ্গোইজম মানে বলছিলাম কি? উগ্র দেশপ্রেম, মানে অতি মাত্রায় দেশপ্রেম। প্যাট্রিয়টিজম আছে কি না? আছে। তার মানে তিনের সাথে হচ্ছে জে। এবার অলফ্যাক্টরি মানে কি বলছিলাম? গন্ধ বা ঘ্রাণ। ঘ্রাণ বা গন্ধের সাথে সম্পর্ক আছে কিসের? স্মেল। তার মানে চারের সাথে সম্পর্ক আছে কার? বলেন, বি এর সম্পর্ক আছে। বিভুয়াক মানে বলছিলাম যে অস্থায়ী ক্যাম্প। ক্যাম্প শব্দটা কোথায় আছে? এই যে টেম্পোরারি এনক্যাম্পমেন্ট, মানে পাশের সমার্থক শব্দটা হচ্ছে সি বা মিনিংটা হলো সি। এবার বলছে অ্যাকিউটারমেন্টস বা ট্র্যাপিংস মানে বাড়তি জিনিসপত্র। বাড়তি জিনিসপত্র বা উদ্ধৃত জিনিসপত্রকে বলা হয় সারপ্লাস। তার মানে এর সাথে সম্পর্কটা হলো ডি এর। এবার ডিপ্লয় মানে সৈন্য মোতায়েন করা, মানে কৌশলে সৈন্য মোতায়েন করা, অর্থাৎ তার সাথে সম্পর্ক হলো অ্যারেঞ্জ স্ট্র্যাটেজিক্যালি, সুকৌশলে সাজানো। তার মানে আমার সাথে সম্পর্কটা হচ্ছে কি? অপশন ই হবে। এবার আমরা জানি ডেমোনেশন মানে আমরা দেখেছিলাম তাদের আগ্রহের ঘাটতি ছিল বা কম ছিল। কম মানে কি? রিডাকশন। তার মানে এর সাথে সম্পর্কটা হবে আই, রিডাকশন। এবার ক্ল্যান্ডেস্টাইন মানে আমরা জানি গোপন পথে শত্রুকে পরাজিত করছে, গোপনের ইংলিশ সিক্রেট, তার মানে এর সাথে হবে এফ, সিক্রেট। এবার অ্যান্টাগনিস্ট মানে আমরা জানি শত্রু, শত্রু মানে তো নিশ্চয় গুড কিছু না, খারাপ কিছু, ইল, তার মানে ইল ডিসপোজড, তার মানে এর সাথে সম্পর্কটা হলো এ। খেয়াল করছেন? ভোকাবুলারি তো সবাই পড়ি, আমি আমার ছোট্ট একটা ভিডিওতে আর কত বুঝাবো? আমি জাস্ট একটা নমুনা দিলাম যে কিভাবে পড়া সম্ভব। আপনারা কিন্তু কিছু মুখস্থ করেন নাই, বাট গল্পটা একটু শুনছেন মন দিয়ে, গল্পের মতো করে আপনারা কিন্তু শিখে গেলেন। ভাবেন তো, এভাবে যদি আপনি প্রতিদিন, এখানে একটা ড্রিল আছে, যদি আপনি প্রতিদিন এভাবে 10টা ড্রিল শেষ করেন আর সপ্তাহে একদিন করে এগুলো রিভিশন দেন, কেউ যদি আপনাকে এরকম একটা গল্প বানায় দেয়, সময় লাগবে? লাগবে না। এক্স্যাক্টলি ঠিক এরকম ভাবে গল্প বানাই দিবে আপনাকে ইএনজি লার্নিং, আর আপনি শুধু পড়বেন। জেরান পার্টিসিপলের মতো ব্যাখ্যা করে দিব আমি, আপনি শুধু পড়বেন। এবার আপনাদেরকে আমি একটা জিনিস দেখে আরো অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, শর্টকাটে প্রস্তুতি নিয়ে বারবার ফেল করার চাইতে বরং সময় নিয়ে আয়োজন করে একটা ভালো প্রস্তুতি নিলে আপনি কিন্তু সহজে সফল হতে পারবেন। এটা সব সময়ের জন্য এই কথাটা মনে রাখবেন। সুতরাং নিজের ক্যারিয়ারের সাথে ভিডিওটা আরো দেখতে থাকুন। জীবনে অনেক সময় নষ্ট করে ফেলছেন। অবাক হচ্ছেন? কি লেখা? গল্পে গল্পে ইংরেজি সাহিত্য। হ্যাঁ, সম্ভব তো।
ছন্দ না, গল্প দিয়ে সাহিত্য মনে রাখবো, এবং সেটাই করা উচিত। কিভাবে সম্ভব দেখেন, আপনারা জানেন ইংরেজি সাহিত্যে একটু কৌশলে পড়লে কিন্তু বিসিএস প্রিলিতে নিশ্চিত 10+ মার্কস কমন পাওয়া যায়। আপনারা যত সময় জীবনে দেন ইংলিশ গ্রামারের পার্টে, তার থেকে যদি 3/1 সময় দেন লিটারেচারের 15 মার্কসের মধ্যে 10+ এমনি পাওয়া যায়। কিভাবে দেখেন, এইখানে আমি আপনাদেরকে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডের উপর কিছু কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম এখনই মুখস্থ করাই দিব, শুধু একটু মনোযোগ দেন। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব দেখেন, এরকম ক্লাস জীবনে হয়তো আর কবে পাবেন আমি জানি না, একটু মনোযোগ দিবেন। একটা গল্প দিয়ে আপনি মডার্ন পোস্ট মডার্ন পিরিয়ডে সবকিছু মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। কেমনে সম্ভব দেখেন, মজার একটা গল্প, এটাকে গল্প হিসেবে নেন। কালাম সাহেব নামে এক লোক আছে, তার মনে ভীষণ আগুন দাউ দাউ করে চলে। তো এই মনে আগুন নিয়ে সে শেক্সপিয়রের এসি রুমে ভদ্রতার সাথে বসবে। স্বাভাবিক, এসি রুমে গেলে তো ভদ্র হয়ে যাইতে হবে। তো কালাম সাহেব মনে আগুন নিয়ে শেক্সপিয়রের এসি রুমে ভদ্রতার সাথে বসলেন। এই বাক্যটুকুর মধ্যে কত কথা জানেন, সিরিয়াসলি নেবেন না, জাস্ট গল্পে গল্পে বুঝবেন যে কালাম সাহেব মনে আগুন নিয়ে এসি রুমে ভদ্রতার সাথে বসলেন, শেক্সপিয়রের এসি রুমে। তাহলে কালাম সাহেব মনে আগুন নিয়ে, এইটুক থেকে আপনি কত কিছু মনে রাখতে পারেন যে এপিজে আব্দুল কালামের লেখা এই যে আগুন, আগুন থেকে আপনার মনে থাকবে উইংস অফ ফায়ার। এবার মন, মন থেকে মনে রাখবেন যে ইগনিটেড মাইন্ডস। তাহলে আপনি এবার বুঝে গেলেন কিন্তু যে এপিজে আব্দুল কালামের দুইটা সাহিত্যকর্ম আপনার মুখস্থ হয়ে গেল, উইংস অফ ফায়ার, ইগনিটেড মাইন্ডস। আপনি অস্বীকার করতে পারবেন না এই গল্পটা শোনার পর, যা শিখলেন আপনার মনে থাকবে। আবার দেখেন, শেক্সপিয়রের এসি রুমে ভদ্রতার সাথে বসলেন। শেক্সপিয়রের এসি রুমে আপনি এসি থেকে মনে রাখবেন এসি ব্রেডলি বা অ্যান্ড্রিউ সেসিল ব্রেডলি, তার লেখা সাহিত্যকর্মটির নাম হলো শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, ঠিক আছে। তাহলে কালাম সাহেব মনে আগুন নিয়ে শেক্সপিয়রের এসি রুমে ভদ্রতার সাথে বসলেন। কারণ কারণ মাসের পর মাস বাংলাদেশে ধর্ষণ দেখে, 71 যুদ্ধের কথা বলা হয়েছে, কারণ মাসের পর মাস বাংলাদেশে ধর্ষণ দেখে। তাহলে মাসের পর মাস থেকে মনে রাখবেন অ্যান্থনি মাসকারেনহাস, মাসের পর মাস থেকে বাংলাদেশের ধর্ষণ দেখে, তার মানে কি দ্য রেপ অফ বাংলাদেশ। তার মানে অ্যান্থনি মাসকারেনহাসের লেখা দ্য রেপ অফ বাংলাদেশ। তবে খবরদার ভুলে যাবেন না, দ্য রেপ অফ দ্য লক এটা আবার লিখেছেন আলেকজান্ডার পোপ। তাহলে আমরা কি বুঝলাম, কারণ মাসের পর মাস বাংলাদেশের ধর্ষণ দেখে তার মনে মনে হিটলার হতে ইচ্ছা করছে। তাহলে মনে মনে হিটলার, তার মানে অ্যাডলফ হিটলারের লেখা হচ্ছে মেইন কাম্প বা মাই স্ট্রাগল। মনে মনে হিটলার, মনে থাকবে কিন্তু। এদিকে অরুণ রায় ছোট্ট একটা জিন্স পরে, এই অরুণ রায় ছোট থেকে বুঝবেন অরুন্ধতী রয়ের লেখা, ছোট থেকে বুঝবেন গড অফ স্মল থিংস, এর একটা নোভেল। অরুণ রয়ের লেখা গড অফ স্মল থিংস। অরুণ রয় ছোট একটা জিন্স পরে যশোর রোডে হাঁটতেছিল। এই জিন্স থেকে যশোর দিয়ে মনে রাখবেন অ্যালেন জিন্সবার্গের লেখা সেপ্টেম্বর অন যশোর রোড। হাঁটতেছিল আর ভাবতেছিল পাকিস্তানের ক্যাম্প বসানো দেখেও ইন্ডিয়ার কি হৃদয় গলে না। তার মানে ক্যাম্প থেকে বুঝবেন আলেকজান্ডার ক্যাম্পবেলের লেখা, ইন্ডিয়া থেকে বুঝবেন দ্য হার্ট অফ ইন্ডিয়া। আমি জানি আপনারা অনেকেই সমালোচনা করবেন যে এগুলো মনে থাকে না, আমি নিশ্চিত করে বলতে পারি এগুলো মনে থাকবে। আপনি আমার একটা 15 মিনিটের ভিডিও দেখেই সব শিখে ফেলবেন এমন ভাবাও বোকামি। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে কি কৌশলে অবলম্বন করলে এগুলো সহজে শেখা যায়। আপনি কেন মুখস্থ করবেন, আপনি সপ্তাহে একদিন রিভিশন দিবেন, এটা মাসে একদিন রিভিশন দিবেন। কালাম সাহেব মনে আগুন নিয়ে শেক্সপিয়রের এসি রুমে ভদ্রসাথে বসলেন। কালাম মানে কি এপিজে আব্দুল কালাম। মনে আগুন নিয়ে, মন থেকে ইগনিটেড মাইন্ডস, আগুন থেকে উইংস অফ ফায়ার। শেক্সপিয়রের এসি রুমে বসলেন, তার মানে এসি ব্রেডলির লেখা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। মাসের পর মাস বাংলাদেশের ধর্ষণ দেখে, তার মানে মাসের পর মাস হলো অ্যান্থনি মাসকারেনহাস, বাংলাদেশের ধর্ষণ থেকে দ্য রেপ অফ বাংলাদেশ। এদিকে অরুণ রয় ছোট, মানে অরুন্ধতী রয়ের ছোট হচ্ছে গড অফ স্মল থিংস। জিন্স পরে যশোর রোডে, তার মানে অ্যালেন জিন্সবার্গের লেখা সেপ্টেম্বর অন যশোর রোড। ভাবছিল পাকিস্তানের ক্যাম্প দেখেও ইন্ডিয়ার হৃদয় গলে না, মানে ক্যাম্প থেকে আলেকজান্ডার ক্যাম্পবেল, ইন্ডিয়া থেকে দ্য হার্ট অফ ইন্ডিয়া। চমৎকার ভাবে কিন্তু এরকম করে গল্পে গল্পে মনে রাখা সম্ভব। দেখেন কতগুলো, এটা 2বার রিভিশন দিলে আপনার যত সহজে পড়া হবে। আর এই কৌশল ছাড়া নর্মাল পদ্ধতিতে পড়লে আপনার তার থেকে 14 গুণ বেশি সময় লাগবে, নিশ্চিত থাকেন। খেয়াল করেন, এরকম করে কিন্তু চমৎকার ভাবে আমরা প্রতিটা
মানে সাহিত্য কর্মগুলোকে আমরা এইভাবে গল্পে 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 শিখবো। আপনার এই গল্প মুখস্থ করতে হবে না, আপনি মাঝে মাঝে পড়লে ঘটনাটা মনে রাখলেই চলবে। খেয়াল করছেন? দেখেন, ইন্ডিয়ার বনের কাঠুরে অরওয়েল 1984 সালে একটি নিজের খামারের স্বপ্ন দেখে। তাহলে ইন্ডিয়ার বনের কাঠুরে, এখান থেকে আমরা বুঝলাম যে এই বনের কাঠুরে থেকে আমরা বুঝলাম ওই ফোস্টার, তাহলে বন থেকে মাইউড, আর ইন্ডিয়া থেকে প্যাসেজ টু ইন্ডিয়া, সে ইন্ডিয়ার বনের কাঠুরে অরওয়েল। অরওয়েল থেকে আমরা বুঝবো জর্জ অরওয়েলের লেখা সাহিত্যকর্মের নাম 1984 মানে 1984। নিজের একটা খামারের স্বপ্ন দেখলো মানে এনিম্যাল ফার্ম। এভাবে যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয়, আপনি কেন বুঝবেন না আমাকে বলেন? ঠিক এভাবেই ইএনজি লার্নিং, এতক্ষণ ধরে যদি ভিডিওটি দেখে থাকেন, ইএনজি লার্নিং ঠিক এইভাবে আপনাকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুত করতে চাচ্ছে। এবং এজন্য আমি রুবেল রানা এই কোর্সের সবগুলো ক্লাস নেব ইনশাল্লাহ। আমাদের কোনো এক্সট্রা টিচার নেই, আমি ক্লাস নেই। এই কোর্সে আমরা মোট ক্লাস রাখবো কয়টা? 60, নাম্বার অফ লেকচার হবে 60, 60টা ক্লাস থাকবে। এই 60টা ক্লাসের মধ্যে আমরা ইংলিশ গ্রামারের ক্লাস করব 30টা, পিএসসির সিলেবাস ধরে ধরে ক্লাস করব 30টা, বাট আমাদের ক্লাসের ধরনগুলো হবে ভিন্ন। ধরেন আজকে আমরা একটা টপিক পড়লাম, সেটা হলো পার্টস অফ স্পিচের নাউন এবং ডিটারমিনার। আমরা কি করব জানেন? আমরা 2 ঘন্টার ক্লাসে 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট আমরা টপিক নিয়ে আলোচনা করব, আর বাকি 30 থেকে 40 মিনিট আমরা এই টপিক দুইটার উপর বিসিএস প্রিলি পরীক্ষায় কিংবা অন্যান্য চাকরির পরীক্ষায় যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। এভাবে প্রতিটা ক্লাস হবে 2টা পর্বে, ডিসকাশন, টপিক বেসড ডিসকাশন এবং বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন। 30টা ক্লাস আমরা ডিসকাশন এবং অনুশীলন করব গ্রামারের উপর। আর ইংলিশ ভোকাবুলারির উপর যেভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক এরকম 10টা ক্লাস থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য। আর ইংলিশ লিটারেচার ধরে ধরে গল্প সহ প্রতিটা চরিত্রকে ব্যাখ্যা করে সকল কোটেশন মনে রাখার ব্যবস্থা রেখে আমরা ইংলিশ লিটারেচারের ক্লাস নিব 10টা। আর সব শেষে জব সলিউশনের ক্লাস থাকবে 10টা। মানে কি? মানে হলো আপনাদেরকে আমরা বিসিএস ছাড়াও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল তার আমরা সব টপিক মিলে আমরা 1000 প্রশ্ন রেখেছি, সিলেক্টেড করেছি। এই 1000 প্রশ্ন মোস্ট কনফিউজিং কোশ্চেন, এগুলো যেগুলোতে আপনারা আটকে যান, ওই রোলিং স্টোনের মতো 1000 কোশ্চেন আমরা বাছাই করেছি। আপনাদেরকে আমরা এই জব সলিউশনে এই 1000 কোশ্চেন 10টা ক্লাসে আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। আমাদের টার্গেট এই 1000 কোশ্চেন থেকেই যেন আপনি ডাইরেক্ট পরীক্ষা কমন পান, এবং পাওয়া সম্ভব ইনশাল্লাহ। এইভাবে আমাদের এই কোর্সে মোট নাম্বার অফ লেকচার থাকবে 60। আচ্ছা, এখন আসেন এই কোর্সের ক্লাস হবে কবে কবে? এই কোর্সের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ক্লাস হবে রাত 10টায়। ঠিক আছে? সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে। ক্লাসগুলো আমাদের জুমে হবে এবং সবগুলো ক্লাস রেকর্ড থাকবে লাইফ টাইম, মানে আজীবনের জন্য। আপনি চাইলে আপনার ছেলেমেয়েরাও দেখতে পারবে। এই কোর্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা একটু বলে নেই, সেটা হলো অনুশীলন করতে গিয়ে যখন আপনারা আটকে যান তখনই কিন্তু আপনাদের মনে হয় যে আমার যদি কেউ একটু হেল্প করতো, কেউ যদি আমাকে একটু ব্যাখ্যা করে বুঝাই দিত। এই অনুশীলন করতে গিয়ে আটকে গেলে ইনস্ট্যান্ট আপনি সমাধান পাবেন ইনশাল্লাহ আমার কাছে। আমি চেষ্টা করব, এর জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ছবি তুলে দিলেই আমি ভয়েস রেকর্ড দিয়ে বা লিখে আপনাকে বোঝানোর চেষ্টা করব। এটা আপনাদের জন্য একটা দারুণ একটা সুবিধা থাকবে। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ভর্তির প্রসঙ্গে বলি, আমরা এই কোর্সে প্রথম 50 জনকে 50% ডিসকাউন্টে ভর্তির সুযোগ দেব। আবারও বলি, সবার জন্য না, প্রথম 50 জনকে আমরা 50% ডিসকাউন্টে ভর্তির সুযোগ দিব। যারা 47তম বিসিএস প্রিলিকে টার্গেট করতেছেন তাদের কিন্তু এখনই সময়, তারা এই ডিসকাউন্টে দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য স্ক্রিনে দেয়া যে নাম্বারটি আছে 01605299524, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও, সরাসরি ফোনও দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। মনে রাখবেন, প্রথম 50 জনের জন্য 50% ডিসকাউন্ট। আর হ্যাঁ, আরেকটা সুযোগ রেখেছি আমি, সেটা হলো আমাদের কোর্সে যুক্ত হওয়ার পর অনেকের ধারণা যে বিজ্ঞাপন ক্লাসগুলোতে টিচাররা খুব ভালো করে পড়ায়, পরে আর পড়ায় না। আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর আপনি 4টা ক্লাস করতে পারবেন।
4টা ক্লাস করার পর যদি আপনার মনে হয় যে না, আমি যেমন এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তেমনটা আমি পাচ্ছি না, আমি খুশি না, আপনারা আমাদের কোর্স কোঅর্ডিনেটরকে ফোন দিবেন। আমি এই লাইভ রেকর্ডে বলতেছি, আপনাকে কোর্স ফি রিটার্ন দেওয়া হবে ইনশাল্লাহ। যদি 4টা ক্লাস করার পর আপনার মনে হয় যে না, আমার এক্সপেকটেশন পূরণ হচ্ছে না, তাহলে আমরা কোর্স ফি রিটার্ন দিব। তবে আমি বিশ্বাস করি কাউকে কোর্স ফি রিটার্ন দিতে হবে না ইনশাল্লাহ, বরং সবাই কোর্স করার পর আপনারা বলবেন যে কোর্স ফিটা আরো বেশি হলেও আপনি ডিজার্ভ করেন। এটা ক্লাস না করলে বুঝবেন না। এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা আমাদের কোর্সে, ইএনজি লার্নিং এর কোর্সে যুক্ত হন বা না হন কোনো বিষয় না, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। সকল বেকার জব প্রার্থী যারা আছেন তাদেরকে খুব দ্রুত একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।